আমার পোর্শনের শেষ টপিক। যদি তোমাদের মনে থাকে তাহলে আমি প্রথম থেকে শুরু করব না। যেখান থেকে বলবো ওখান থেকে শুরু করব। সবাই আসুক। প্রিন্স, জি ম্যাম। তোমাদের কতখানি পড়ানো হয়েছিল? ম্যাম একটু দেখে বলতে হবে। আচ্ছা দেখো তো, আমার যতদূর মনে আছে তোমাদের থেকে আমি এগ্রি ইঞ্জিনিয়ারিং দের বেশি পড়াইছিলাম। মেথড শুরু করছিলাম না? জি ম্যাম, ম্যাম ক্লাসে পড়াইছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসেই। হাই টেম্পারেচার, রেঞ্জ, ম্যাম এগুলো হয়ে গেছে ম্যাম। ক্যানিং, এইটা এইটা মেবি ম্যাম হয়েছে কিনা শিওর না ম্যাম, আমি দেখতেছিলাম একটু, ওয়েট ম্যাম একটু। আচ্ছা সবাই একটু দেখো। আচ্ছা আর এগ্রি ইঞ্জিনিয়ারিং এর কাকে জিজ্ঞাসা করবো? ম্যাম এটা পুরোটাই মনে হয় পড়াইছিলেন ম্যাম, ফুড প্রিজার্ভেশন, বাকি না এটা। এটা শেষ করে দিছিলাম। ম্যাম আপনি হচ্ছে ম্যাম, আমি বলি ম্যাম, আপনি হচ্ছে ম্যাম এগ্রি ইঞ্জিনিয়ারিং ম্যাম সিমারিং পর্যন্ত পড়াইছিলেন, সিমারিং। আর আমাদের ম্যাম পড়াইছিলেন পুরোটাই। আচ্ছা আমার মনে হচ্ছিল আমি ওদের মনে হয় অনেক মানে শেষের দিকে ছিলাম, তোমাদের কম পড়াইছিলাম। না ম্যাম, আচ্ছা আমাদের শেষ করেছেন, ওদের শেষ করেন নাই ম্যাম। আচ্ছা, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ইয়ে আসো, কি বলে, ফাহিম, জাহিদ, আলামিন, তোমরা একটু দেখো তো। আমার এটাই তাহলে মানে শেষ টপিক আমার ইয়া কোর্সে। যদি ওরকম হয় তাহলে হয় আমি একবার রিক্যাপ করে যেতে পারি, আর না হলে যেখান থেকে বলবা সেখান থেকে একটুখানি করে শেষ করে দিতে পারি। তোমরা এখন বলো কি করবা। ম্যাম একটু রিভিউ করে দেন ম্যাম। এগ্রি ইঞ্জিনিয়ারিং এর কেউ কিছু বলো। আজকের ক্লাসটা এই 1 ঘন্টা তোমাদের, সো তোমরা এখন কিভাবে চাচ্ছ আমাকে বলো, আমি সেভাবেই নিব। ম্যাম একবার বলে গেলে ভালো হতো সব। শর্ট রিক্যাপ করে যাব। জি ম্যাম। ম্যাম আমাদের তো এটা শেষ হয় নাই ম্যাম, প্রিজার্ভেশন শেষ হয় নাই। তুমি হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর? আচ্ছা তোমাদের কোন পর্যন্ত ছিল দেখো তো। ম্যাম সিমারিং পর্যন্ত পড়ানো হয়েছিল। ম্যাম সিমারিং পর্যন্ত পড়ানো হয়েছিল। আচ্ছা সিমারিং পর্যন্ত ছিল। ওকে, তাহলে এক কাজ করি, আমি হচ্ছে এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত জাস্ট শর্ট করে জাস্ট রিক্যাপ করে যাই, তারপর এখান থেকে আমি ভালো করে বলে যাই। তো সবাই থাকো, যারা করছো তাদেরও রিক্যাপ হয়ে যাবে, যারা করো নাই তারা তো ভালো করে ইয়া করবেই। ঠিক আছে, তাহলে আমি শুরু করি নাকি? আমি শুরু করি। ওকে, আজকে আর এখান থেকে আমি আর প্রশ্ন করতেছি না, আমি ক্লাসে যথেষ্ট প্রশ্ন করছিলাম। আমি জাস্ট বলে যাই যে হচ্ছে আমরা যেহেতু ফুড সায়েন্স নিয়ে পড়ছি, তাহলে একটা ফুডের একটা অনেক বড় পোর্শন আমরা ফুড সম্পর্কে, ফুডের কি কি কম্পোজিশন এগুলো সম্পর্কে জানছি, ফুডের কি কি কন্টেন্ট থাকে। এখন হচ্ছে আমাদের কাজ হবে যে আমরা কিভাবে ফুডটাকে প্রিজার্ভ করতে পারি। তো সেটার জন্য
ফুডের যে শেলফ লাইফ আছে সেটা কিভাবে বাড়াবো, সেটার জন্য আমরা কিছু ফুডের প্রিজার্ভেশনের কিছু প্রিন্সিপালস আছে এবং কিছু মেথড আছে। আমরা কি কি মেথড অ্যাপ্লাই করতে পারি সেগুলো সম্পর্কে একটু জানবো, এবং সেগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়। তোমরা চাইলে তোমরা হচ্ছে এমন না যে যারা ফুডে আসো তাদেরই শুধু লাগবে এরকম না, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ যারা আসো তোমরা তোমাদের মানে পার্সোনাল লাইফেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের ফুড প্রিজার্ভেশনের মেইন কি ছিল, যে আমাদের লাইফের অনেক বড় একটা পার্ট দেখা যাচ্ছে ফুডের ক্ষেত্রেও, সেটা হচ্ছে মাইক্রোবস। তো মাইক্রোবস দেখা যাচ্ছে অনেক ভাবেই ফুডকে এফেক্ট করতে পারে, ফুড মানে নষ্ট করার জন্য মেইনলি তোমার মাইক্রোবস এবং হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন তোমার দায়ী। তো আমাদের ইয়াটাই থাকবে আমরা কিভাবে এই মাইক্রোবস গুলাকে প্রিভেন্ট করতে পারবো, বা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন গুলা থেকে কিভাবে ফুডটাকে সেভ করতে পারবো বা ডিলে করা যায় এইটা। এখন এই ফুড প্রিজার্ভেশনটা তোমার হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে ফুড প্রিজার্ভেশন করব। সেটা ফুডটা কি টাইপ, সেটা কি খুব বেশি পেরিশেবল কিনা বা কম পেরিশেবল, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিনা, বা তাদের ময়েশ্চার কন্টেন্ট কেমন, খুব বেশি না কম, তারপর হচ্ছে তাদের কম্পোজিশন, মানে কোন একটা প্রোডাক্টে। আচ্ছা হ্যাঁ স্যার, একটু 1 মিনিট আসতেছি। আচ্ছা আমাকে আমি একটুখানি একটু কথা বলি, স্যাররা আসছেন তোমাদের সাথে। জি স্যার আসতেছি। আই এম রিয়েলি সরি, কয়েকজন স্যার আসছিলেন তো ওনাদের সাথে কথা বলতে হচ্ছিল। আমি আবার শুরু করি। তো যেটা হচ্ছে আমাদের ফুড প্রিজার্ভেশনটা ডিপেন্ড করবে ফুডের টাইপস এর উপরে, তাদের কম্পোজিশনের উপর। যেমন হ্যাঁ 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 মনে হয়, জানি না, পরে কথা বলতেছি। আচ্ছা, ফুডের কম্পোজিশনের উপরে, ফুডে হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি নাকি প্রোটিন আছে নাকি ফ্যাট আছে, কারণ এক এক ধরনের কম্পোজিশনের এক এক রকম রিঅ্যাকশন হতে পারে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তোমার যদি স্টার্চ থাকে সেরকম এক ধরনের হবে, আমাদের মেথডটা তখন আলাদা হতে পারে। আচ্ছা এখন হচ্ছে মেথড অফ প্রিপারেশন, যেটা বলছিলাম যে প্রোডাক্ট ভেদে দেখা যাচ্ছে যে প্রিপারেশনটাও ডিফার করবে। যেমন হচ্ছে আমরা চাইলেই, আর এখানে যেমন হচ্ছে রসুনের একটা দেওয়া আছে, আমরা রসুনটাকে চাইলেই কিভাবে ফ্রিজে রেখে প্রিজার্ভেশন করতে পারবো না, প্রিজার্ভ করতে পারবো না। দেখা যাচ্ছে যে আমরা ওইটাকে আচার করে প্রিজার্ভ করতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আর কিছু না। তো আবার হচ্ছে মাংসটাকে, মানে মিট আছে, সেই মিটটাকে আমাদেরকে প্রিজার্ভ করে আমরা নর্মালি ফ্রিজিং করে প্রিজার্ভ করি। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে ড্রাই করেও করা যেতে পারে। তো এক এক প্রোডাক্টের এক এক রকম তোমার প্রিজার্ভেশন হবে। আর ময়শ্চার কন্টেন্ট তো অনেক বেশি ইম্পর্টেন্ট। ময়শ্চার কন্টেন্ট যে খাবারের ময়শ্চার কন্টেন্ট বেশি তাদের একরকম হবে, কম যাদের তাদের একরকম হবে। তো এগুলোর উপর ডিপেন্ড করে ফুড প্রিজার্ভেশন আমরা করব। তো এখন হচ্ছে ফুড প্রিজার্ভেশন কেন করব, কেন ফুড প্রিজার্ভেশন এতটা ইম্পর্টেন্স আমরা দিচ্ছি, এটা সম্পর্কে তোমরা জানো। আমি জাস্ট করে যাই, সেটা হচ্ছে প্রোডাক্টের শেলফ লাইফটা বাড়ানোর জন্য। তারপর দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আমরা নর্মালি সিজনাল পাই, ফ্রুট ভেজিটেবলস বা কিছু প্রোডাক্ট আছে। তো এগুলো আমরা সারা বছর যাতে পেতে পারি এই জন্য আমরা প্রিজার্ভ করব। বা হচ্ছে কোথাও দেখা যাচ্ছে খরা বন্যা বা হচ্ছে, সেখানে তাদের জন্য দেখা যাচ্ছে গুদামে খাবার প্রিজার্ভ করে রাখা হয়, যে মানে এরকম দুর্যোগের সময় যাতে আমরা খাবারটা অ্যাভেলেবল মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। তারপর হচ্ছে কিছু খাবার দেখা যাচ্ছে অনেক বেশি পেরিশেবল, মানে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাদের ময়শ্চার কন্টেন্ট অনেক বেশি,
এরকম ধরো আমরা এই যে বাজারে এখন বিশেষ করে শীতকালীন দেখবই যে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আলু অনেক কিছুই আছে। এগুলো দেখা যাচ্ছে এদের মশার কন্টেন্ট অনেক বেশি হয়, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এরা অনেক বেশি পেরিশও হয়। এই জন্য এগুলো কি করতে হয়, যেগুলো 3 দিন নর্মালি থাকে সেগুলো আমরা ফ্রিজে রেখে বা ড্রাই করে বা রেফ্রিজারেটরে রেখে সেগুলার আমরা শেলফ লাইফ দেখা যাচ্ছে 10 থেকে 14 দিন বা 1 মাস এরকম বাড়াতে পারি। আবার অনেক সময় আছে ফুড প্রিজার্ভেশন করলে দেখা যাচ্ছে যে কুকিং টাইমটা রিডিউস করে। যেমন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসের ক্ষেত্রে আগেই তোমার একটু ব্লাঞ্চিং করে নেওয়া হয় বা বয়লিং করে নেওয়া হয়, করার পরে ওটা জাস্ট হচ্ছে আমাদের কি করতে হয়, জাস্ট ভাজি করতে হয়, আগেই কাজটা করে ফেলা হচ্ছে। তারপর হচ্ছে ভ্যারাইটি ইন ডায়েট অ্যান্ড ব্যালেন্সড, যেটা হচ্ছে আমরা তো যেটা বললাম যে সব খাবার তো আর সারা বছর পাওয়া যায় না, সিজনাল ফ্রুটস ভেজিটেবলস সেগুলোর ক্ষেত্রে আমরা যদি প্রিজার্ভ করে রাখি সেটা আমরা সারা বছর আমাদের ডায়েটে পেতে পারি। প্রিন্সিপালস অফ ফুড প্রিজার্ভেশন মধ্যে যেটা ছিল, আমাদের প্রিন্সিপালটাই এরকম ফুড প্রিজার্ভেশনের, যে আমরা কিভাবে একটা প্রোডাক্টের আমরা তার সেল ডিকম্পোজিশন করতে পারি বা প্রিভেন্ট করতে পারি, বা তার মধ্যে মাইক্রোবিয়াল যে ডিকম্পোজিশন আছে সেটা কিভাবে ডিলে করা যায় বা প্রিভেন্ট করা যায়, এটা একটা। আর আবার একটা হচ্ছে যে প্রোডাক্ট যখন আমরা ফার্ম থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে নেওয়া আসা হয় বা আমাদের কনজিউমারের কাছে পৌঁছানো হয় বাজারজাতকরণের জন্য, বাজার পর্যন্ত আসা পর্যন্ত, তখন দেখা যাচ্ছে যে সেটা অনেক সময় অনেক বাস্কেটের মধ্যে করে আসে বা ট্রেন, বাস, ট্রাক, ট্রেন এগুলোর মধ্যে আসে। তখন ওখানে দেখা যাচ্ছে অনেক ধরনের মেকানিক্যাল ড্যামেজ হতে পারে বা হচ্ছে মানে আঘাত লাগতে পারে কোনো কিছুতে, কোনো অ্যানিমালস ধরো খেয়ে নিতে পারে, ইনসেক্টের অ্যাটাক হতে পারে। তো এইগুলা থেকে আমাদের চেষ্টা, আমাদের মনোনীতিটাই এটাই যে আমরা কিভাবে এই জিনিসগুলা থেকে ফুডটাকে দূরে রাখতে পারি, মানে ফুডটাকে আমরা হচ্ছে ভালোভাবে রাখতে পারি, সেটা হচ্ছে ফুড প্রিজার্ভেশন। হচ্ছে মেথড সম্পর্কে যেটা বলছিলাম যে এখানে কয়েকটা মেথড আছে। প্রথমটা ছিল হচ্ছে যেটা আমি ক্লাস বারবার বলছিলাম যে মাইক্রোঅর্গানিজমস, অ্যানারোবিক কন্ডিশন মেইনটেনেন্স, হচ্ছে হাই টেম্পারেচার আমরা ফুড ফ্রিজ করতে পারি, লো টেম্পারেচার ইউজ করে করতে পারি, অনেক সময় ড্রাইং করে বা স্মোকিং করেও ফুড প্রিজার্ভ করা যায়। আবার হচ্ছে একটা ছিল হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভস, আমরা কিছু কেমিক্যাল ইউজ করে প্রিজার্ভ করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় ইরেডিয়েশন তোমার ফুড প্রিজার্ভ করা যায়। বা এখানে যে যতগুলা মেথড আছে এইগুলা থেকে 2টা মেথড বা 3টা মেথড অ্যাপ্লাই করে আমরা ফুড প্রিজার্ভ করতে পারি। যেমন ধরো আমি যদি পর্যন্ত গেছো বা কোনো একটা প্রোডাক্ট, কি আমরা বাসার কথাই যদি বলি, আমি ধরো হচ্ছে কি করব, কোন একটা প্রোডাক্ট ফ্রিজে জাস্ট রেখে দিব, ডিপ ফ্রিজিং করার জন্য, তাহলে কি আমরা নিয়ে এসে বাজার থেকে আগে করি, আগে হচ্ছে ওটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু করে, অনেক সময় আমি দেখা যাচ্ছে চিকেনের ক্ষেত্রে করি কি বাসায় নিয়ে এসে কাটাকাটি করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিই। তো এখানে কি 2টা মেথড কিন্তু অ্যাপ্লাই করে ফেলতেছি। একটা হচ্ছে যে আমি যখন এখানে 2-3টা মেথড অ্যাপ্লাই হয়ে যাবে। প্রথম হচ্ছে ধোয়া, মানে ধুলাম যখন তখন কি হবে, ওর মধ্যে যদি মাইক্রোবস গুলা থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে ওয়াশিং এর মাধ্যমে, এটা একটা মেথড হয়ে গেল। তারপর আমি যখন ওটা কি পলিথিনের মধ্যে রাখি তখন কি আমার ইয়াটাই থাকবে, যে উদ্দেশ্য এটা থাকবে যেন ওই বাইরে থেকে আর কোনো মাইক্রোবস এটার ভিতরে আসতে পারে, তার মানে কি কিপিং আউট মাইক্রো অর্গানিজমস। 2টা মেথড করলাম। লাস্টলি হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, তার মানে কি আমি হচ্ছে লো টেম্পারেচার ইউজ করলাম। এক্ষেত্রে দেখো 3টা মেথড চলে আসছে। তো এরকম এখন অ্যাসেপসিস হচ্ছে যেহেতু কিপিং আউট মাইক্রো অর্গানিজমস, আমাদের চেষ্টা করতে হবে যে মাইক্রোবস থেকে দূরে রাখার। তো তার জন্য আমরা প্যাকেজিং করতে পারি, বা যেখানে আমরা কাজ করব প্রোডাক্ট নিয়ে সেই জায়গাটা হচ্ছে আমাদের কি করতে হবে, স্যানিটারি কন্ডিশনে থাকতে হবে। কাজ করার পর যে ওয়েস্ট গুলো থাকবে সেগুলো ডিসপোজাল করতে হবে। এবং হচ্ছে আমরা এটাও করতে পারি যে অনেক সময় হারমেটিক্যালি সিলড কন্টেইনার্স বা হচ্ছে এয়ারটাইট কন্টেইনারে আমরা প্রোডাক্টটাকে প্রিজার্ভ করে রেখে দিতে পারি। রিমুভাল যেটা বুঝছোই যে প্রোডাক্টটা তোমার মাইক্রোবস আছে, তুমি জানোই যে মাইক্রোবস আছে,
বা অন্যান্য পেস্টিসাইডও থাকতে পারে, কেমিক্যালস থাকতে পারে, যেহেতু ফার্ম থেকে তুলে নিয়ে আসছি আমি। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে আমরা কি করব, ওয়াশিং করব। সবার আগে সব থেকে যে কমন যে মেথডটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ওয়াশিং করি আমরা। তারপর হচ্ছে ট্রিমিং করি, যদি কোনো ছিদ্র ছিদ্র থাকে বা ইনসেক্ট কাটা থাকে সেই পোর্শনটা আমরা ফালাই দিই, এটা হচ্ছে ট্রিমিং। তারপর অনেক সময় দেখা যাচ্ছে যে সেন্ট্রিফিউগেশন করা হয়। তোমার কোনো একটা লিকুইড আছে, লিকুইড প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করে, আরপিএম অ্যাপ্লাই করে আমরা মাইক্রোবসটাকে রিমুভ করা হয়। তো এটা দেখা যাচ্ছে যে আমরা যখন মাইক্রোবায়োলজি রিলেটেড কাজ করি তখন এটা আমরা ফলো করি। নর্মালি হয়তো এরকম করা হয় না এই প্রোডাক্টের ক্ষেত্রে, যেগুলো বড় বড় বা হচ্ছে সলিড প্রোডাক্ট। আবার হচ্ছে ফিল্ট্রেশনও করা হয়, যে ব্যাকটেরিয়া প্রুফ বা হচ্ছে মাইক্রোবস প্রুফ ফিল্টার পেপার বা ফিল্টার অনেক সময় ক্লোথ ইউজ করা হয়। তো এটার মাধ্যমে আমরা মাইক্রোবস রিমুভ করতে পারি। 3 নাম্বারটা হচ্ছে মেইনটেনেন্স অফ অ্যানারোবিক কন্ডিশন। দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা কোন একটা প্যাকেজিং এর মধ্যে, প্যাকেজিং ম্যাটেরিয়ালস এর মধ্যে বা ক্যানের মধ্যে রাখলাম, সেখানে আমরা উপরে তো এয়ার থাকে, এয়ারে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকলে কি হবে, প্রোডাক্টে অক্সিডেশন হওয়ার সম্ভাবনা থাকবে বা প্রোডাক্ট দেখা যাচ্ছে তখন র্যান্সিডিটি হতে পারে। র্যান্সিডিটি মেইনলি ফ্যাট অক্সিডেট হয়ে তো অফ ফ্লেভার তৈরি হবে, বা হচ্ছে কিছু অ্যানারোবিক যে মাইক্রোবস গুলো আছে সেগুলা অক্সিজেনের অনুপস্থিতিতে দেখা যাচ্ছে যে সেখানে বংশবৃদ্ধি করতে পারে। তো এইটার জন্য আমরা করি কি, অ্যানারোবিক কন্ডিশন মেনটেন করি এবং সেখানে অক্সিজেনটা কে রিমুভ করে বা এয়ারটা রিমুভ করে সেখানে কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন গ্যাসটা আমার এই ফিল আপ করে দেওয়া হয় ইনহার্ট গ্যাস হিসেবে। তারপর হচ্ছে ইউজ অফ হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার ইউজ করে আমরা খুব ভালো মতোই দেখা যাচ্ছে যে ফুডটাকে মানে ভালো রাখা যায় বা অনেকদিন ধরে সংরক্ষণ করা যায়। যত বেশি হাই ট্রিটমেন্ট হবে তত বেশি দেখা যাচ্ছে মাইক্রোবসটা পরিমাণটা কমে যাচ্ছে। তো এখানে হচ্ছে এখানে আরেকটা এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমি দেখা যাচ্ছে হাই টেম্পারেচার অ্যাপ্লাই করলে আমার মাইক্রোবস ওখানে আর কোনো থাকবে না, কিন্তু নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক সময় কমে যায়। তো হ্যাঁ, আমরা শেলফ লাইফ অনেকদিন পাবো, কিন্তু দেখা যাচ্ছে যে ড্রাইং করি বা ফ্রিজিং করি সেটার এই একটা পর্যায়ে এসে তার নিউট্রিয়েন্ট কন্টেন্ট কমতে থাকে, স্বাদটাও কমতে থাকে। তোমরা দেখবা যে অনেকদিন ধরে ফ্রিজে বা ড্রাই করে রাখলে সেটার স্বাদ আর এই প্রথম যে ফ্রেশ স্বাদ, সেই স্বাদ সেম থাকে না। আচ্ছা, এখন হাই টেম্পারেচারের উপর বেসিস করে 3 ভাবে হিট ট্রিটমেন্ট করা যায়। একটা হচ্ছে 100°C এর নিচে, একটা হচ্ছে 100°C এর কাছাকাছি, আর একটা হচ্ছে 100°C এর উপরে। এই 3 উপায় আমরা করতে পারি। এখন এই যে স্লাইডটা, তোমরা কি আসো না গেছো? আচ্ছা, আমি অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই স্লাইডটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা আর এর পরের স্লাইডটা, এই দুইটা স্লাইড একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। তোমরা এটা মনে হয় তোমাদের হচ্ছে গ্রুপ ওয়ার্কসও দিছিলাম আমি। হিটিং বিলো 100°C, মানে 100°C এর নিচে টেম্পারেচার ইউজ করে আমরা ফুডটাকে প্রিজার্ভ করব। তো এটার মধ্যে সবার আগে সব থেকে যে মেথডটা প্রথমে আসে সেটা হচ্ছে পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে হিট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা প্যাথোজেন মাইক্রোবস গুলো আছে খাবারে সেগুলো আমরা রিমুভ করব, এটাই হচ্ছে পাস্তুরাইজেশন। তো পাস্তুরাইজেশনে 3টা মেইনলি টাইপস আছে, লো টেম্পারেচার হাই টাইম LTHT, আর হাই টেম্পারেচার শর্ট টাইম HTST। আর একটা 3 নাম্বারটা পাবা যেটা তোমরা হচ্ছে বাজারে দেখো যে UST মিল্ক, মানে আলট্রা হাই টেম্পারেচার। তো আলট্রা হাই টেম্পারেচারটা এখানে লিখি না এই জন্যই কারণ ওটা টেম্পারেচারটা 135°C, মানে ওটা 100°C এর উপর, সেজন্য এটা এইটার মধ্যে পড়বে না, এজন্য এই দুটা জাস্ট এখানে। তো লো টেম্পারেচার হাই টাইম মানে যে তোমরা বুঝতেছি টেম্পারেচারটা কম হবে, সেটা হচ্ছে 61.7 বা 62°C হয়। আর টাইমটা হাই টাইম যেহেতু মানে লম্বা, সেটা হচ্ছে তোমার 30 মিনিটস লাগবে। আর হাই টেম্পারেচার শর্ট টাইম, এখানে টেম্পারেচারটা হাই হবে আর টাইমটা শর্ট হবে। তো এটার ক্ষেত্রে টেম্পারেচারটা থাকে 72 বা 71°C আর টাইমটা হচ্ছে 15 সেকেন্ডস। তো
এই যে এখানে যে আমি টাইম টেম্পারেচারটা বললাম পাস্তুরাইজেশনের ক্ষেত্রে, এটা কিন্তু একদম যে ফিক্সড তা কিন্তু না। তুমি টাইম টেম্পারেচার ভেরি করে তুমি কিন্তু পাস্তুরাইজেশন করতে পারবা। তুমি ধরো 61 এর উপরে যদি তুমি, এটা একটা এখানে একটা ইয়া করে টার্ম করে বেসিক একটা মানে ধরা হয়েছে, তুমি যদি 61 বা 65 ডিগ্রি সেলসিয়াসে তুমি করতে চাও পাস্তুরাইজেশন, সেক্ষেত্রে তোমার কিন্তু টাইমটা হয়তো বা 30 মিনিট না লেগে 25 মিনিটস লাগতে পারে। তো এরকম হচ্ছে হিটিং এট অ্যাবাউট 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি মধ্যে এটার মধ্যে বা 100 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেটা হচ্ছে ব্লাঞ্চিং, বেকিং, সিমারিং, রোস্টিং, ফ্রাইং, কুকিং। নিচ থেকে আসে যেটা হচ্ছে কুকিং। আমরা বাসায় সবাই করি। দেখো কুকিং করতে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই লাগে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তরকারি গরম করে রাখা হয় বাসায় রান্না করার পরে। রান্না করার সময় তো অবশ্যই প্রসেস করাই হয়, ওখানে আর কিছু থাকে না। তারপর দেখা যাচ্ছে একবার খাওয়ার পর পরের বেলায় গরম পাবে, তখন আবার গরম করে। তাহলে কি হবে, ওখানে আর মাইক্রোওয়েভ গ্রো করবে না। আর হচ্ছে ফ্রাইং, রোস্টিং, এগুলো 100 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। সিমারিং যেটা, সিমারিং বলছিলাম যে জেন্টাল বয়লিং, মানে হচ্ছে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস নিচে বা কাছাকাছি টেম্পারেচার তুমি পানিটাকে বয়েল করবা। বয়েল করে ওটার মধ্যে কোনো জিনিস, ধরো তুমি যদি এগ বা অন্য কোনো সবজি সিদ্ধ করা হয় আস্তে আস্তে, সেটা হচ্ছে সিমারিং। বেকিং যেটা, সেটা হচ্ছে ওভেনে বা মাইক্রোওয়েভ বা চুলার মধ্যেও দেখা যাচ্ছে ড্রাই হিট প্রয়োগ করে তোমার ওখানে বেকিংটা করা হয়। সিমারিং মেইনলি ওয়েট হিট বলা যায়, কারণ পানিটা তো ওয়েটের মধ্যে পানিটা হিট করে সেটা হচ্ছে ওয়েট হিট হয়ে যায়, আর বেকিংটা হচ্ছে ড্রাই হিট। বেকিং এর মাধ্যমে হচ্ছে ব্রেড, বিস্কিট, যে প্রোডাক্ট গুলো আছে, কেক, এগুলো আমরা তৈরি করি। আর ব্লাঞ্চিং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা এই 100 ডিগ্রি সেলসিয়াসে, সেটা হচ্ছে ব্লাঞ্চিং এর মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে, এটাও একটা হিট ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আমরা এনজাইমটাকে ইনঅ্যাক্টিভেট করি। ফুডের প্রোডাক্টে, লাইভ প্রোডাক্টে দেখা যাচ্ছে এনজাইম থাকে। তো এনজাইমটা যাতে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ করি, যাতে সে কোনো ফুডকে ফার্দার করতে না পারে, ডিকম্পোজ না করতে পারে। ডিকম্পোজ করলেই দেখা যাচ্ছে ওখানে কোনো অফ ফ্লেভার তৈরি হবে, বা অনেক সময় এনজাইম এই প্রোডাক্টের কালার চেঞ্জ করে দেয়। এই ইয়াসিন আরাফাত, বারবার যে রেইজ হ্যান্ড দিচ্ছ, তুমি কি কিছু বলতে চাচ্ছ? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। জি ম্যাম, রান্না করা আর কি কয়বার খাওয়া যেতে পারে আর কি, এটার স্টেবিলিটি বা শোনো, এইটা না আমি হচ্ছে একটা বাইরের একটা দেখছিলাম, একটা প্রোগ্রামে দেখছিলাম যে প্রথমবার রান্না করার পর কোনো খাবারই দ্বিতীয়বার হচ্ছে গরম করতে নিষেধ করে। মানে তার এই নিউট্রিয়েন্ট কন্টেন্ট, বা এমনি আমরা যেভাবে রান্না করি, সিরিয়াসলি নিউট্রিয়েন্ট কন্টেন্ট এতটাই কমে যায়, কারণ আমরা অনেকক্ষণ টাইম ধরে, অবশ্যই এটা একটা ভালো যে তোমার মাইক্রোবস থাকবে না, কিন্তু নিউট্রিয়েন্ট কন্টেন্টটা অনেক বেশি কমে যায়। তো এরকম দেখছিলাম, সেখানে বলছিল ভাতটা দ্বিতীয়বার গরম করতে মানা করছে, তাতে সেটা নাকি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তারপর দেখা যাচ্ছে যে আমরা তো 2 বার 3 বার করে খাই, সেটা সমস্যা নাই। তুমি যদি গরম করো বা ওভেনে দিয়ে করো, তোমার ওখানে মাইক্রোবস থাকবে না, কিন্তু তোমার নিউট্রিয়েন্ট কন্টেন্টটা কমে যাবে। জি ম্যাম। আচ্ছা, ব্লাঞ্চিং এ যেটা আর একটা বলতেছিলাম, যে ব্লাঞ্চিং এর উদাহরণ দিছিলাম মনে হয় তোমাদের, আপেল আর হচ্ছে কি বলে পটেটো, এরকম আলু বলছিলাম যে কেটে রাখলে দেখা যাচ্ছে ব্রাউন কালার হয়, ওটা মেইনলি এনজাইমেটিক ব্রাউনিং এর জন্য। তোমাদের স্যার মনে হয় এনজাইম নিয়ে পড়াইছেন, ওইখানে ওটা মনে হয় ডিটেল চলে আসবে, এনজাইমেটিক ব্রাউনিং। আচ্ছা, তো এটা হচ্ছে ব্লাঞ্চিং। আর এখন আছি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এর উপরে। 100 ডিগ্রি সেলসিয়াস এর উপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা ক্যানিং করতে পারি। ক্যানিং যেটা হচ্ছে তোমার হিট ট্রিটমেন্টের মাধ্যমে খাবারটাকে আমরা একটা কন্টেইনারে, হারমেটিক্যালি সিলড কন্টেইনারে আমরা মানে টেম্পারেচার হিট প্রয়োগ করে আমরা প্রিজার্ভ করি। মানে ভাইয়া তো আগে পড়তো ভাই
একটু আনমিউট করো, যার মিউট ইয়া হয়ে গেছে, সরি, মিউট করো। আচ্ছা, তো ক্যানিং মেইনলি করা হয় তোমার স্টেরিলাইজেশন এর মাধ্যমে। একটা ছেলে তার এইটা লাইক কেউ একজন কথা বলতেছো? মানে হচ্ছে খালার ওই একটাই ছেলে, টাকা পয়সা যে খরচ করতেছে ঢাকায় হচ্ছে কোন একটা হসপিটালে এই রাখছিল তোমার থেরাপি করে যে ইয়া করছে তাকে একটু বলো। ম্যাডাম আপ আপনি করার জন্য। সেন্ট্রালি মিউট করতে পারবেন ম্যাডাম। 30 দিন রাখার পরে তারপর নিয়ে গেল। দিন ভাড়া 3000, তারপর হচ্ছে ওই থেরাপি অপশনটা তো পাচ্ছি না, মিউট বলো। আচ্ছা, তারা কি এখন তাদেরকে কি আমরা বলবো যে হচ্ছে এই অসুস্থ মানুষ নিয়ে যায় সেটা হচ্ছে রাখা যাবে না বাসায়? ওইটাই সমস্যা। থ্যাংক ইউ। আচ্ছা, স্টেরিলাইজেশন যেটা হচ্ছে, এটাও একটা হিট ট্রিটমেন্ট যেটার মাধ্যমে হচ্ছে ফুডটা প্রিজার্ভ করা যায়। তবে স্টেরিলাইজেশন আর পাস্তুরাইজেশনের মধ্যে পার্থক্য হচ্ছে পাস্তুরাইজেশনে শুধুমাত্র প্যাথোজেনিক মাইক্রোবস গুলো ডিস্ট্রয় করা যায়, মেইনলি যেগুলো ভেজিটেটিভ ফর্মে থাকে। আর স্টেরিলাইজেশন হচ্ছে স্পোর ফর্মিং যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে যে স্টেরিলাইজেশন কিল করে, মানে অল টাইপস অফ মাইক্রোবস স্টেরিলাইজেশনের মাধ্যমে ডিস্ট্রয় করা যায়। এজন্য হচ্ছে দেখা যাচ্ছে যে স্টেরিলাইজেশন করলে একটা তোমার সেফ ইসে থাকবা তুমি, যে আমি জানবো যে স্টেরিলাইজেশনের মাধ্যমে এর মধ্যে আর কোনো মাইক্রোবস, ক্ষতিকর কোনো মাইক্রোবস নাই। তো স্টেরিলাইজেশন করা হয় 121 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট এবং 15 PSI থাকে, মানে প্রেসার, টাইম, টেম্পারেচার, তিনটা জিনিস থাকে স্টেরিলাইজেশনের ক্ষেত্রে। তো এর পরের স্লাইডে যেটা, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন অবশ্য দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ওয়েট স্টেরিলাইজেশন আর হচ্ছে ড্রাই স্টেরিলাইজেশন। এখন আসি যেটা এখান পর্যন্ত মনে হয় যারা এগ্রি ইঞ্জিনিয়ারিং এ তোমাদের হয়তো শেষ হয়েছিল না, তারা এখন একটু ইয়া করো। সেটা হচ্ছে ক্যানিং করব। এখন সেটা আমরা হয় ফ্রুটস ভেজিটেবলস এরও করতে পারি, অথবা শরীফুল ইসলাম মিটের ক্ষেত্রেও করতে পারি। শরীফুল কিছু বলবা? শরীফুল, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছো? আমার কথা কি শুনতে পাচ্ছ না? একটু বলো, আমি বুঝতে পারতেছি না। শান্ত, ওকে ওকে, সরি 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 সরি। আচ্ছা হ্যাঁ বলো। ম্যাম শরীফুল, 100 ডিগ্রির উপরে যদি আমরা মানে হিট দিই তাহলে খাবারের ভিতর যে ময়েশ্চার কন্টেন্ট বা পানি ছিল ওগুলো তো সবই চলে যাবে। সবই চলে যাবে না। শোনো, আমরা স্টেরিলাইজেশনটা মেইনলি দেখা যাচ্ছে যে নরমালি করা যায়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার একটা কন্টেইনারের মধ্যে করা হয়। যেমন হচ্ছে ক্যানিংটা করাই আমরা, ক্যানিং এ যখন করি তখন হচ্ছে সেখানে স্টেরিলাইজেশন আমরা ইউজ করি। তো ক্যানিংটা করা হয় এই যে ক্যানের মধ্যে। আর দেখো এটা হচ্ছে কত সেকেন্ড, মাত্র হচ্ছে 15 মিনিটের জন্য করা হয়। তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাবে যে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট গুলো আছে, বিশেষ করে ওগুলো তোমার হচ্ছে স্টেরিলাইজেশন করা হয়। আর যে ক্যানের ক্ষেত্রে যদি আমার একটা বদ্ধ কন্টেইনার থাকে তাহলে কি ইয়া চলে যাবে বা এখান থেকে বের হওয়ার সুযোগ আছে?
শরীফুল। শুনতে পাচ্ছ কি? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনো, যেটা হচ্ছে স্টেরিলাইজেশনটা হচ্ছে মেইনলি করা হয় তোমার একটা স্টেরিলাইজারের। আর স্টেরিলাইজারে হচ্ছে আমি যেটা বলছিলাম 2 ধরনের করা হয়, একটা হচ্ছে ড্রাই স্টেরিলাইজার আর একটা হচ্ছে ওয়েট স্টেরিলাইজার। তো ম্যাক্সিমাম হচ্ছে আমি এটা ডিটেলস বলতেছি না, ওয়েট স্টেরিলাইজারটা বেশি ভালো। কেন ভালো সেটার দিকে আমি যাচ্ছি না। তবে এটা যে ইয়াটা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দেখা যাচ্ছে বদ্ধ, নিজেই বদ্ধ। আর এটার মধ্যে হচ্ছে তুমি যে কোনো প্রোডাক্ট তুমি হচ্ছে জাস্ট একটা পাত্রের উপরে মানে খোলা রেখে দিবা এরকম অপশন নাই, তোমাকে ওটা কোন একটা বদ্ধ একটা কন্টেনারের মধ্যে বা হচ্ছে একটা ক্যানের মধ্যে এভাবেই দিতে হবে। তো আর সেখান থেকে তাহলে তোমার ওই যে যার জন্য আর ওই ময়েশ্চার কন্টেন্ট ওইভাবে তোমার রিমুভ হয় না বা হচ্ছে ড্রাই হয়ে যায় না। আচ্ছা, এখন আসি হচ্ছে ক্যানিং এর স্টেপস। তো ক্যানিং হচ্ছে আমরা মেইনলি মিটের ক্ষেত্রে করা হয়। মিট, চিকেন, বিফ, চিকেন বা হচ্ছে অনেক ফ্রুট এন্ড ভেজিটেবলস এর ক্ষেত্রেও করা হয়, যেগুলা তোমার একটু দামি কিন্তু সারা বছর অ্যাভেলেবল থাকে না, বা ফুড ভ্যালু যেটার বেশি থাকে এরকম প্রোডাক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্যানিং করা হয়। নর্মালি আমরা আলু বা কলা এগুলা করবো না যেগুলো আমরা সারা বছর পাই, কারণ ক্যানিং এর জন্য কিন্তু একটু খরচ আছে। তোমার ক্যানিং করবা, তারপর ওখানে কিছু জিনিস মানে ইউজ করতে হবে, ফিলিং করতে হবে, আবার হচ্ছে তোমার সিলিং করতে হবে, কন্টেনার ইউজ করবা, তো একটু তো কস্টলি হয়ে যাবে। তো যেগুলা হচ্ছে তোমার কস্ট ইফেক্টিভ মানে অ্যাভেলেবল ইকোনমিক, সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যানিং করব না। তো চাইলেও করতে পারো যদি নিজের ক্ষেত্রে হয়, তো সাধারণত একটু মানে ইয়ার ক্ষেত্রে করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমরা একটা প্রোডাক্ট বলো যেটার হচ্ছে আমি ক্যানিং এর স্টেপসটা বলবো, যদি প্রোডাক্ট ধরে বলি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কোন একটা প্রোডাক্ট বলো, ফুড প্রোডাক্ট, ফ্রুটস ভেজিটেবলস মিটের মধ্যে। ম্যাম ওটস। ওটস, ওটস বলছো? এই কে বলছো বলো, আরেকবার বলো, বুঝি নাই। আচ্ছা, ভুট্টা, একজন বলছো ভুট্টা। আহ ম্যাম ওইটা এমনিতেই থাকে, ওইটা ক্যানিং করার দরকার নাই। আচ্ছা, আমার গত একটা ক্লাসে হচ্ছে স্ট্রবেরি বলছিল তো। ম্যাম কাঁঠাল আছে, মাছ দেখান, যে কোনো একটা দেখালেই তো হয়। মাছের ক্ষেত্রেও হতে পারে, ভালো কথা বলছো। ম্যাম আচ্ছা, কাঁঠাল। আমি তাহলে তোমাদের মাছের ক্ষেত্রে বলি, সাথে সাথে আমি ফ্রুটস বা ভেজিটেবলের ক্ষেত্রে বলবো, কিন্তু মাছের কথা মাছটা বলি। আর একজন হচ্ছে ভুট্টা বলছো, আমি দুটারটাই রাখতেছি জাস্ট ইয়া করে। প্রথমে হচ্ছে আমাদের হারভেস্টিং করতে হবে। তো ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে আমরা ফার্ম থেকে যখন ম্যাচিউর কন্ডিশন আসবে তখন আমরা সেটাকে হারভেস্ট করব। করার পরে হচ্ছে আমরা রিসিভ করব। আর মাছের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের পুকুর থেকে নিয়ে আসতে হবে। ওকে, নিয়ে আসার পরে রিসিভ করার পরে সেটা সোকিং এন্ড ওয়াশিং, এটা অবশ্য মেইনলি ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর জন্য দেওয়া। সোকিং এন্ড ওয়াশিং যেটা, সেটা হচ্ছে যে র ম্যাটেরিয়ালসটা আমরা নিলাম সেটার গায়ে তো ময়লা থাকতে পারে, পেস্টিসাইড থাকতে পারে, মাইক্রোবস থাকতে পারে। তো আমরা কি করি, দেখা যাচ্ছে যে বালিটা অনেক সময় মাটিটা শুকনা হয়ে যায়, তখন সেক্ষেত্রে কি করা হয়, ওই ফলটাকে বা ভেজিটেবলসটাকে পানিতে ভিজায় রাখা হয়। ভিজায় রেখে তারপর কিছুক্ষণ পরে হাই স্প্রে ওয়াটার দিয়ে, স্প্রে দিয়ে হাই যেটা আছে কি বলে নজল দিয়ে স্প্রে করা হয় বা ওয়াশ করা হয় ভালো মতো প্রোডাক্টটাকে। আর মাছের ক্ষেত্রে তুমি হচ্ছে করবা কাটাকাটি করে, তারপরে সেটাকে তুমি হচ্ছে ভালো মতো ক্লিন করবা। ক্লিন করার পরে এখন হচ্ছে আমরা ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং করব কেন, আমরা যে বলছিলাম যে এনজাইম থাকে সেটা ইনঅ্যাক্টিভেট করার জন্য। তো আমরা হচ্ছে সাধারণত
হট ওয়াটার ব্লাঞ্চিং করি, বা চাইলে তুমি স্টিম ব্লাঞ্চিং ও করতে পারো, বা মাইক্রো ব্লাঞ্চিং, 3 ধরনের করা যায়। সাধারণত তোমার হট ওয়াটার ব্লাঞ্চিং যদি তুমি করো, তুমি 2-3 মিনিটের জন্য তুমি পানির মধ্যে 100°C হলে তারপর ওটার মধ্যে 2-3 মিনিট রাখবা। রাখার পরে ভুট্টার ক্ষেত্রে, সরি ভুলে গেছিলাম, ভুট্টার ক্ষেত্রে রেখে তারপর সেটা কি ব্লাঞ্চ হয়ে গেল। এখন হচ্ছে ভুট্টাতে অবশ্য পিলিং করার কিছু নাই, যেহেতু তুমি আগে হচ্ছে ইয়া করে ফেলবা, তো সেক্ষেত্রে হয়তো বা ওই না সরি ভুট্টাটা আর একটু ইয়া চলে যাচ্ছে। ভুট্টার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আগেই হচ্ছে খোসাটা ছাড়াই নিয়ে ভুট্টার ইয়াটা যেটা সেটা আলাদা করে নিতে হবে, নিয়ে দেন হচ্ছে ব্লাঞ্চিং করব। তখন আর এটাতে আর পিলিং আর কোরিং আসবে না। পিলিং তখনই আসবো যে ফ্রুটস বা ভেজিটেবলসে তোমার পিল আছে, তো সেই খোসাটাকে আমরা ফালাই দিব। আর হচ্ছে যদি কোর থাকে, যেমন হচ্ছে আপেলের ক্ষেত্রে ভিতরে বীজ থাকে বা আনারসের ক্ষেত্রে, সেটা আমরা কোর করে ফালাই দিব। দিয়ে হচ্ছে আমরা এখন ফিল করব। এখন আমাদের ক্যানের মধ্যে ফিল করতে হবে। তো সেটা আমরা কিভাবে পারি, কোনো একটা ক্যান নিলাম, সেটা আমাদের আগে থেকে স্ট্রেস নিতে হবে যাতে সেটাতে আলাদা কোনো মানে কোনো মাইক্রোবস না থাকে। ওয়াশ করে স্টেলাইজ করে সেই ক্যানের মধ্যে আমরা মাছ বলো বা ভুট্টা বলো বা হচ্ছে ফ্রুটস, যেমন কি স্ট্রবেরি ধরলাম, আচ্ছা স্ট্রবেরি নিলাম, নেওয়ার পরে কি এটা এখন দেওয়ার পরেই তো হবে না, দেওয়ার পরে এটার মধ্যে কি করতে হবে, আমাদের একটা লিকুইড একটা সলিউশন দিতে হবে। যেমন হচ্ছে হয় সেটা ব্রাইন সলিউশন দিতে হবে, আর না হলে সিরাপ সলিউশন দিতে হবে। তো সিরাপ সলিউশন বা মানে সুগারি একটা সলিউশন দিতে হবে, সেটা আমরা দিব যেটা হচ্ছে ফ্রুটস এর ক্ষেত্রে। ফ্রুটস তো এমনিই মিষ্টি, ফ্রুটস এর মধ্যে যদি আমি ব্রাইন সলিউশন অ্যাড করি তাহলে সেটা টেস্টই চেঞ্জ হয়ে যাবে। তবে মাছের ক্ষেত্রে আমরা ব্রাইন সলিউশন, মাছ বা হচ্ছে যেটা বলছে মিটের ক্ষেত্রে আমরা ব্রাইন সলিউশন অ্যাড করব। তারপর ফিল করার পরে লিকুইড সলিউশনও অ্যাড করলাম, করার পরে আমরা ওখানে এক্সস্টিং করব। ক্যানের মধ্যে উপরে দেখা যাচ্ছে যে কি আমরা কি ফুলটা হচ্ছে ভরে পড়বো না, একটুখানি স্পেস একটু ফাঁকা রাখবো, রেখে ওটার উপরে তো এয়ার থাকবে, সেই ইয়ারটাকে আমরা বের করে ফেলবো। এই ইয়ারটাকে ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে আমরা হচ্ছে এয়ারটাকে ক্যান থেকে বের করে ফেলবো। সেটাকে সেই প্রসেসটাকে বলা হয় এক্সস্টিং। এবং এক্সস্টিং করার পরে হচ্ছে আমরা কি করব, ক্যানটাকে সিল করে ফেলবো। সিল করার পরে তারপর সেটাকে আমরা এখন হচ্ছে প্রসেসিং করব। শরীফুলের যে প্রশ্ন ছিল সেটা দেখো, এটা যদি আমি খালি বোতলটা রাখতাম স্টেরিলাইজারের মধ্যে তাহলে তোমার ওই ওয়াটারটা রিমুভ হয়ে যেত, কিন্তু এখন এটা আমরা কি করবো আগে, তারপর দিন আমরা প্রসেসিং করব। এই প্রসেসিংটা হচ্ছে করব হচ্ছে স্টেরিলাইজারের বা স্টেরিলাইজেশন মেথডটা ইউজ করে, সেটা হচ্ছে ওই যে 121°C 15 মিনিট ধরে প্রসেসিং করার পরে তারপরে কি করতে হবে, আমাদের কুলিং করতে হবে। কুলিং করব কেন, কারণ হচ্ছে প্রসেসিং এ দেখা যাচ্ছে টেম্পারেচার অনেক হাই থাকে। তো যদি আমি সাথে সাথে না কুল করি, এমনিই 15 মিনিট আমি প্রসেসিং করছি, খাবার তো একটু হলেও আমার ইয়া হয়ে গেছে, কুক হয়ে গেছে, আরো যদি হচ্ছে আমি টাইম নিলে আরো 15 মিনিট আধা ঘন্টা লাগবে তার হচ্ছে ঠান্ডা হইতে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইয়াটা কুকিংটা অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলতে হবে, কুলিং করে দেন হচ্ছে আমাদের স্টোরেজ করতে হবে। নর্মাল টেম্পারেচার আমরা হচ্ছে স্টোরেজ করে ফেলতে পারি। এই দেখা যাচ্ছে ক্যানিং করে, ক্যানিং এর মাধ্যমে আমরা খাবারটা পুরা মানে সারা বছরের জন্য প্রিজার্ভ করে রেখে দিতে পারি। আচ্ছা এখন আসি হচ্ছে, দেখছো এখন থেকেই, আচ্ছা ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। তো নর্মালি যদি ব্যাকটেরিয়া মাইক্রোবস নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, তো ব্যাকটেরিয়া মেইন একটা পোর্শন, শুধুমাত্র ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ নিয়ে আলোচনা করব যে কোন একটা প্রোডাক্টে যদি ব্যাকটেরিয়া গ্রো করে ফেলে তাদের গ্রোথ কার্ভটা কিভাবে হয় সেটা সম্পর্কে একটুখানি আলোচনা করব। সেটা হচ্ছে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের মাধ্যমে এটা তোমরা হচ্ছে দেখতে পারবা গ্রাফটা।
সেটা হচ্ছে উপরে ওয়াই এক্সিস এ হচ্ছে নাম্বার অফ সেলস, মানে মাইক্রোবস কি পরিমাণে গ্রো করছে সেটার ইয়াটা, আর ওয়াই এক্স এক্সিস এ হচ্ছে টাইমটা, মানে টাইমের সাথে তোমার ব্যাকটেরিয়ার গ্রোথটা কেমন হবে সেই কার্ভটা দেওয়া আছে। তো এখানে হচ্ছে প্রথমটা দেখো দুইটা কার্ভ দেওয়া আছে, সবগুলাতেই তোমার হচ্ছে ইয়া থাকবে। একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলা যায়, এটা মানে কখনো শেষ হবে না, মানে কখনো এই মাইক্রোবিয়াল গ্রোথটা জিরোতে আসবে না। আমাদের সব প্রোডাক্টে কিন্তু আমরা যে খাবার খাই সবগুলোতেই কিন্তু মাইক্রোবস থাকে, কিন্তু একটা লিমিট পর্যন্ত আমরা সেটাকে কনজিউম করতে পারি। কিন্তু আবার তার মানে এই না যে হচ্ছে সব ধরনের, যেমন হচ্ছে এই সব ধরনের যদি না থাকে তার জন্য আমরা প্যাথোজেনিক বা স্টেরিলাইজেশন করি। আর স্টেরিলাইজেশন করার একটা মেইন কারণ হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম একটা ব্যাকটেরিয়া আছে যেটা অনেক বেশি ক্ষতিকর, এবং এটা হচ্ছে বোটুলিজম নামের একটা টক্সিন প্রডিউস করে, নিউরোটক্সিন, যেটা খুব অল্প পরিমাণ খেলে মানে মানুষ মারা যাবে। তো আমাদের লক্ষ্যই থাকে যে এই ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম এই ব্যাকটেরিয়াটার জন্য না থাকে। তো উপরে যেটা দেখো পার্থক্য এটাই যে উপরেটা হচ্ছে টোটাল কাউন্টের জন্য, মানে কি টোটাল কাউন্টের মধ্যে তোমার ভায়াবল যে ব্যাকটেরিয়া গুলো যেগুলো জীবিত আছে সেগুলো থাকবে, যেগুলো মারা গেছে সেগুলোও থাকবে। আর যেগুলো ভায়াবল নিচে যে রেড কার্ভটা সেটা হচ্ছে ভায়াবল কাউন্টের জন্য, এখানে শুধুমাত্র যে মাইক্রোস্কুলার বেস আছে সেটার জন্য। তো কার্ভটা এভাবেই আছে, প্রথম হচ্ছে ল্যাগ ফেজে থাকে, জাস্ট কোন একটা প্রোডাক্টের মধ্যে আসলো, ফুডের মধ্যে মাইক্রোবস আসলো, তার বংশবৃদ্ধি করা প্রথমেই তো শুরু হয়ে যাবে না, আসবে সেখানে কিছুক্ষণ থাকবে, সার্ভাইভ করবে, তখন তাদের কোনো বংশবৃদ্ধি হচ্ছে না, তখন তারা জাস্ট ওখানে সার্ভাইভের মানে সার্ভাইভ করার জন্য ইয়া যে আচ্ছা ঠিক আছে এখানে ইয়া করবো। তারপর হচ্ছে লক ফেজ, লক ফেজে হয় কি তারা নিউট্রিয়েন্টস কন্টেন্ট গ্রহণ করা শুরু করে ফুড থেকে, নিয়ে তারা হচ্ছে এক্সপোনেনশিয়ালি তাদের গ্রোথটা এক্সপোনেনশিয়ালি অনেক পরিমাণ বেড়ে যায়, যেহেতু নিউট্রিয়েন্ট কন্টেন্ট হয় তাদের যে গ্রোথ রেটটা অনেক বেশি হাই থাকে, তাদের সেলের ডায়েট থেকে যতটুকু মারা যাবে তার অনেক বেশি হচ্ছে তাদের হচ্ছে বংশবৃদ্ধি হবে। স্টেশনারি ফেজ যেটা সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট কন্টেন্ট এখানে দেখা যাচ্ছে যে আগের থেকে কম থাকবে, এখানে হচ্ছে ভায়াবল যে মাইক্রোবস গুলো থাকবে, যেগুলো মানে নাম্বার অফ ডেড সেল আর নাম্বার অফ লাইভ সেল এটা হচ্ছে সমান থাকে এই ফেজটাতে, স্টেশনারি ফেজে। আর যেটা হচ্ছে স্টেশনারি ফেজে হচ্ছে ফেজ অফ ডেক্লাইন, মানে এখান থেকে তোমার দেখা যাচ্ছে যতটুকু না গ্রোথ হবে তার থেকে অনেক বেশি তোমার ব্যাকটেরিয়া মারা যাবে। তো একটা পর্যায়ে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই একদম এক্স অ্যাক্সিস ইয়া করবে না, কিন্তু এক্স অ্যাক্সিসের কাছাকাছি চলে যাবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। আচ্ছা এখানে পাশে একটু করে বর্ণনা দেওয়া আছে পরের স্লাইড গুলাতে যে কোনটাতে কি হয়, আমরা জাস্ট এটা একটু পড়ে নিও। এখন আমাকে বলো কার্ভটা কি বুঝতে পারছো? আচ্ছা ল্যাগ ফেজে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ল্যাগ ফেজে তোমার যে ব্যাকটেরিয়া গুলো থাকবে সেগুলোর সাইজ বড় হবে, তাদের সংখ্যা বাড়বে না। আর লগ ফেজ থেকে তাদের সংখ্যাটা বাড়া শুরু করবে। স্টেশনারি ফেজে তাদের সংখ্যা বাড়া শুরু করা এবং তাদের মারা যাওয়ার সংখ্যাটা সমান থাকে, এই জন্য এটা স্টেশনারি ফেজ। আর ফেজ অফ ডেক্লাইন যেটা সেটাতে হচ্ছে মারা যাওয়ার পরিমাণটা বেড়ে যাবে, কারণ একটা সময় পরে তো আর তাদের যে নিউট্রিয়েন্টস গুলা ইয়া ছিল আর তাদেরও তো একটা লাইফ সাইকেল আছে, তারা এই সময় পর্যন্ত বাঁচতে পারবে এবং নিউট্রিয়েন্ট কন্টেন্টও দেখা যাচ্ছে শেষ হয়ে যায়, তখন আর তারা সার্ভাইভ করতে পারে না। আচ্ছা এখন হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স অফ মাইক্রো অর্গানিজমস। এটা ইয়া না, থার্মাল ডেড টাইম একটা আছে যে আমি যে কোন একটা স্পেসিফিক টেম্পারেচারে কোন একটা মাইক্রোবস মারা যাবে, সে মারা যেতে কতটুকু টাইম দরকার হয় সেটা হচ্ছে থার্মাল ডেথ টাইম। কারণ এক একটা মাইক্রোবস কিল করতে এক এক রকম টাইম টেম্পারেচার কম্বিনেশন লাগে। তো একটা স্পেসিফিক টেম্পারেচারে বা স্পেসিফিক কন্ডিশনে কতটুকু টাইম লাগবে একটা মাইক্রো অর্গানিজম কিল করতে, সেটা হচ্ছে সেটাকে থার্মাল ডেড টাইম হিসাবে তোমার
প্রকাশ করা হয়, আর এটা ডিপেন্ড করে মেইনলি ওই যে প্রোডাক্টে তুমি মাইক্রোবসটা কিল করবা সেটার এনভায়রনমেন্টের উপর বা কন্ডিশনের উপর, যেমন টেম্পারেচার বা পিএইচ কেমন, বা সেখানে মাইক্রোবস এর পরিমাণ কেমন, এবং তারা কতটুকু হিট রেজিস্ট্যান্ট, এটার উপরে ডিপেন্ড করবে। অনেক ইয়াই আছে, যেমন হচ্ছে কম হিট রেজিস্ট্যান্স, কিছু কিছু আছে বেশি হিট রেজিস্ট্যান্স। যেমন হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, ওটা হচ্ছে সব থেকে হিট রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। তো আমরা যদি ওটাকে কিল করতে পারি, তার মানে আমরা ধরবো যে এই প্রোডাক্টে আর কোনো মাইক্রোবস নাই। আচ্ছা আচ্ছা, এখন আসি হচ্ছে ইউজ অফ লো টেম্পারেচার। তো লো টেম্পারেচার যেটা হচ্ছে, যখনই লো টেম্পারেচার আসবে তখন হচ্ছে এখানে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে চিলিং টেম্পারেচার আর একটা হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার। আমরা রেফ্রিজারেটরে যেসব ইয়া রাখি সেটা কিন্তু চিলিং টেম্পারেচারে থাকে, আর ডিপ ফ্রিজে যেটা রাখি সেটা হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার। তো চিলিং টেম্পারেচার কোনটা বলবো, এটা রেঞ্জ হচ্ছে ফ্রিজিং টেম্পারেচারের উপরে, বা নরমালি একটা রেঞ্জ বলা হয় 0 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে চিলিং টেম্পারেচার। আর ফ্রিজিং টেম্পারেচার হচ্ছে বিলো 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার বলে। আর হচ্ছে ফ্রিজিং এর মধ্যে আবার দুইটা চলে আসে, এটা হচ্ছে একটা হচ্ছে স্লো ফ্রিজিং আর একটা হচ্ছে ফাস্ট ফ্রিজিং। তো হচ্ছে স্লো ফ্রিজিং দেখা যাচ্ছে যে স্লো ফ্রিজিং যেটা, সেটা হচ্ছে মেইনলি -24 ডিগ্রি সেলসিয়াস আর অ্যাবভ এই টেম্পারেচার স্লো ফ্রিজিং হয়। আর ফাস্ট ফ্রিজিং যেটা, সেটা কিন্তু আরো অনেক লোতে হবে। এখানে দেওয়া আছে 25 ডিগ্রি, -25 ডিগ্রি সেলসিয়াস অর লো লেস, কিন্তু এটা দেখা যাচ্ছে -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার এই টেম্পারেচারটা রেঞ্জটা কাজ করতে পারে। কিন্তু স্লো এবং ফাস্ট ফ্রিজিং এর মধ্যে তোমার কোনটা ভালো সেটা হচ্ছে ডিপেন্ড করতে পারে যে আচ্ছা আমরা কোনটা তাহলে ইউজ করব। নরমালি আমাদের ডিপ ফ্রিজে যেটা থাকে সেটা হচ্ছে -18, আর ওটা হচ্ছে স্লো ফ্রিজিং এ বলা যায়। আর ফাস্ট ফ্রিজিং যেটা, সেটাতে দেখা যাচ্ছে কয়েক ঘন্টা বা হচ্ছে মিনিট লাগতে পারে, মানে খুব তাড়াতাড়ি ফ্রিজিং হচ্ছে। কিন্তু ফাস্ট ফ্রিজিং একদিক দিয়ে ভালো, যে ফাস্ট ফ্রিজিং এ তোমার একদিক না কয়েক দিক দিয়ে ভালো। ফাস্ট ফ্রিজিং এ তোমার টাইম কম লাগতেছে, আবার যে আইস ক্রিস্টালটা ফর্ম করে সেটা আবার ছোট ছোট হয়। তো ছোট হওয়ার জন্য দেখা যাচ্ছে এটা ফুডের যে সেলস গুলো আছে সেটা ড্যামেজ করে না খুব একটা। কিন্তু স্লো ফ্রিজিং এ আইস ক্রিস্টালটা বড় হয়, যার জন্য ফুডের টেক্সচার, নিউট্রিয়েন্ট কন্টেন্টের উপর তারা প্রভাব ফেলে। যেমন এই চিত্রটায় দেখো, কুইক ফ্রিজিং এর চিত্রটা দেওয়া আছে, আর স্লো ফ্রিজিং এর ক্রিস্টাল গুলো বড় হওয়ার জন্য আমরা যখন থোয়িং করব, থোয়িং মানে হচ্ছে কুলিং, ফ্রিজিং এর অপোজিট হচ্ছে থোয়িং। একটা হচ্ছে তোমার জমাবো আর এটা হচ্ছে গলাবো। থোয়িং হচ্ছে ওই যে ফ্রিজ বের করে যখন আমরা নিয়ে এসে গলাই তারপরে না রান্না করি, নরমাল কন্ডিশনে নিয়ে আসি, এটা এই প্রসেসটাকে বলা হয় থোয়িং। তো এই চিত্র দেখো, সেল ওয়ালে কুইক ফ্রিজিং এর ক্ষেত্রে মোটামুটি সেমই আছে, কিন্তু স্লো ফ্রিজিং এর ক্ষেত্রে সেল সেলটা রাপচার হয়ে যায়। আচ্ছা, ড্রাইং এন্ড স্মোকিং, সেটা হচ্ছে ড্রাইং যেটা বলে, আমরা ড্রাইং এর মাধ্যমে প্রিজার্ভ করতে পারি। তো ড্রাইং দুই ধরনের হয় সাধারণত, সেটা হচ্ছে একটা সান ড্রাইং আর হচ্ছে মেকানিক্যাল ড্রাইং। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সান ড্রাইং এ যেটা হচ্ছে, আমরা তো সবাই দেখি শুটকি মাছ খায়ও। সো শুটকি মাছটা হচ্ছে সান ড্রাইং এর জন্য হয়, মানে সান ড্রাইং এর মাধ্যমে শুটকি ড্রাইটা করা হয়। আর হচ্ছে মেকানিক্যাল ড্রাইং, দেখা যাচ্ছে যে একটা চেম্বারের মধ্যে সেখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওরকম ড্রাইং টেম্পারেচার, টাইম বা হিউমিডিটি এগুলা কন্ট্রোল করে আমরা মেকানিক্যাল ড্রাইং ও করতে পারি। এছাড়াও আছে হচ্ছে স্মোকিং। স্মোকিং করেও দেখা যাচ্ছে যে এই ডানের চিত্রটা, এটা হচ্ছে
স্মোকিং এর একটা উদাহরণ। তবে স্মোকিং করে হচ্ছে আমার অবশ্য সামনে কখনো পড়ে নাই, আমি হচ্ছে নেটে একটু ঘাটাঘাটি করছিলাম জাস্ট দেখার জন্য, তখন এই চিত্রটা পাইছি যে স্মোকিং এর মাধ্যমেও তোমার হচ্ছে স্মোকিং এর মধ্যে ফর্মালডিহাইড থাকে, যেটা হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, এটাও সামহাউ মাইক্রোবিয়াল পপুলেশনটা রিডিউস করে। তারপর হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভস। তো এটা বলার সময় ক্লাসে আমি অবশ্য অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম যে ন্যাচারাল প্রিজারভেটিভস এর দুই একটা উদাহরণ বলো, তখন অনেকেই সুগার বা হচ্ছে সল্টের কথা বলছিল, হানি। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভ যেটা, সেটা হচ্ছে কিছু কেমিক্যাল ইউজ করে আমরা ফুডটাকে প্রিজার্ভ করতে পারি। তো এখানে একটা ফুড অ্যাডিটিভস বা ফুড প্রিজারভেটিভস এর একটা সংজ্ঞা দেওয়া আছে যে a substance or a mixture of substance which are specifically added to prevent deterioration or decomposition of a food. ফুডের যাতে ডিকম্পোজিশন না হয় সেটার জন্য কিছু প্রিজারভেটিভ ইউজ করা হয়, আর এইগুলাকে ফুডের বাইরে যেটাই ইউজ করা হয় না কেন সেটাকেই অ্যাডিটিভস বলা হয়। তো এটার মধ্যে পড়ে হচ্ছে প্রোপিওনেটস অফ ক্যালসিয়াম এন্ড সোডিয়াম, সরবেটস, বেনজোয়েটস, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এগুলো হচ্ছে কেমিক্যাল। এছাড়াও আরো অনেক অনেক উদাহরণ আছে, আমি জাস্ট দুই একটা এখানে করছি, মেনশন করছি। তো যখন দেখা যাচ্ছে যে কেমিক্যালের মধ্যে ভিনেগার যখন ইউজ করি, ভিনেগার দিয়ে দেখা যাচ্ছে যে আমরা কিছু ফ্রুটস বা ইউজ করি, যেমন হচ্ছে শসার ক্ষেত্রে, বা রসুন দিয়ে করা হয় ভিনেগার দিয়ে। সাইট্রিক অ্যাসিডও হচ্ছে তোমার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, বা হচ্ছে লবণ বা হচ্ছে সুগার, সোডিয়াম ক্লোরাইড, এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টে তোমার প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। যেমন হচ্ছে নোনা ইলিশ আছে, নোনা ইলিশটাতে কিন্তু মেইনলি লবণ দিয়ে তোমার এটাকে প্রিজার্ভ করে। আর সুগারের কথা যেটা বলা হয় যে ওই যে ক্যানিং এর সময় কিন্তু সুগার বা সিরাপ সলিউশন দেওয়া হয়, এইগুলা দিলে কি হবে, এই যে এই সুগার বা ব্রাইন সলিউশন বা সিরাপ সলিউশনে দেখা যাচ্ছে মাইক্রোসমল গ্রো করতে পারে না। এছাড়াও আরো কিছু মেথড আছে, ফিল্ট্রেশন অবশ্য আগেই বলছিলাম, তারপরও এখানে আবার আছে যে ফিল্টার করার, ফিল্ট্রেশন পেপার বা ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার ইউজ করে করা যায়, অথবা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে তোমার ফুডটাকে প্রিজার্ভ করা যেতে পারে। আর আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে এছাড়াও তোমার 2টা বা 3টা মেথড একসাথে অ্যাপ্লাই করেও তোমার ফুড প্রিজার্ভেশন করা যেতে পারে। কথা বলতে বলতে তোমাদের সাথে হাঁপাই গেছি, বুঝছো? 10টা থেকে একটা ক্লাস ছিল, ক্লাস শেষ করে আবার স্যারদের সাথে কথাবার্তা, আমার মনে হচ্ছে এখন গলা বসে গেছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ প্রিজার্ভেশন মেথড। এখন আমরা তো জানলাম এত কিছু প্রিজার্ভেশন মানে মেথড সম্পর্কে জানলাম, এখন তার তো অ্যাডভান্টেজ সম্পর্কেই বলা হয়েছে যে এই হচ্ছে ওই হচ্ছে, ইম্পর্টেন্স বলছি, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও তো কিছু বলা উচিত। মানে আসলে যে প্রিজার্ভেশন করা মানেই যে ভালো তা তো না। হ্যাঁ, হয়তো আমরা সারা বছর পাচ্ছি, কিন্তু তারপরে দেখো যে যে কেমিক্যাল প্রিজার্ভেটিভস গুলো ইউজ করতেছি সেগুলো তো সবসময় ভালো না। বিশেষ করে এই যে ক্যানিং এর সময় হচ্ছে আমরা সিরাপ সলিউশন বা হচ্ছে ব্রাইন সলিউশন ইউজ করতেছি, তো বেশি পরিমাণ ওটা ইউজ করে কি ওই খাবারের মধ্যে সুগারও চলে যাচ্ছে বা হচ্ছে সল্ট চলে যাচ্ছে। তো বেশি পরিমাণ সল্ট খাওয়া তো ভালো না, বেশি সল্ট খেলে তো পরে দেখা যাচ্ছে যে সমস্যা হবে। তারপর হচ্ছে ফ্রিজিং করলে দেখা যাচ্ছে অনেক সময় তোমার ভিটামিন লস হয়ে যায়। আর মানে মেইনলি নিউট্রিটিভ কন্টেন্টটা তোমার যে ফ্রেশ ফ্রুটস এর মতো যেটা থাকে সেটা আর ওই প্রিজার্ভেশন করার পরে ওটা আর থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ব্লাঞ্চিং করতেছি কি দিয়ে, যে হট ওয়াটার দিয়ে ব্লাঞ্চিং করতেছি 2-3 মিনিট, ওই 2-3 মিনিট করার সময়ই তো দেখা যাচ্ছে ওটার মধ্যে অনেক নিউট্রিয়েন্ট চলে যাচ্ছে, যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিনস বা ভিটামিনস আছে সেগুলো।
তারপর হচ্ছে আমরা যে কিছু কেমিক্যাল প্রিজারভেটিভস ইউজ করতেছি, তো এক এক ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য তো এক এক রকম। তো অনেক সময় অনেক মানুষের সেনসিটিভ থাকে যারা হচ্ছে এই প্রিজারভেটিভ গুলা নিতে পারে না, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে রেডিয়েশনের মাধ্যমে নিউট্রিয়েন্ট লসের সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে ফুডের শেলফ লাইফ বাড়তিছে, কিন্তু লং টার্ম ইফেক্ট থেকে যাচ্ছে মানুষের শরীরে। তো এসব ছাড়াও দেখা যাচ্ছে যে তারপর আমাদের প্রিজার্ভেশন করে যতটা কম সময় পারা যায় প্রিজার্ভ করে তারপর আমাদের তাড়াতাড়ি খাওয়া উচিত, এবং যতটা কম প্রসেস করে খাওয়া যায়। মানে আমরা তো অবশ্যই এই পাস্টারাইজেশন বা স্টেরিলাইজেশন বা হিট ট্রিটমেন্টটা মাথায় রাখবো, রেখে দেখা যাচ্ছে যে খুব বেশি কুক করলে দেখা যাচ্ছে নিউট্রিয়েন্টের পরিমাণটা অনেক বেশি কমে যায়, কারণ সেগুলো হচ্ছে হিট সেন্সিটিভ, যে আছে নিউট্রিয়েন্ট গুলা হিট সেন্সিটিভ, এগুলা হচ্ছে নষ্ট হয়ে যায়। যার জন্য এই দেখবা বিদেশিরা তারা হচ্ছে তোমার কোন রকম প্রসেস করে, তারা জানে যে এই টেম্পারেচার করলে আর এখানে কোনো মাইক্রোবস থাকবে না, তখন তারা সেভাবেই হচ্ছে একটু কাঁচা কাঁচাই দেখা যাচ্ছে খেয়ে ফেলতেছে। আমরা তো ওভাবে খাই না, কিন্তু আমাদের খাওয়া উচিত। আচ্ছা, এটাই যেহেতু তোমাদের সাথে আমার লাস্ট লেকচার, ফুডের সাথে তো ইনশাল্লাহ হবে, কিন্তু এই ইঞ্জিনিয়ারিংদের সাথে তোমাদের সাথে হয়তো বা আর আমার ক্লাস নেওয়ার সুযোগ হবে না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, যদি পরে কোনো সময় প্রশ্ন হয় আসে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারো বা ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, গতদিন আমাকে একজন প্রশ্ন করছিলাম ফুডবর্ন ডিজিজ পড়ানোর সময়, যে ইনফেকশন যেটা মানে আমাদের শরীরে ফুডবর্ন ডিজিজ মানে ফুড কনজাম করার কতক্ষণ পর থেকে তার ইফেক্টটা শুরু হয়ে যায় বা অসুস্থ হয়ে শুরু হয়ে যায়, কে প্রশ্ন করছিলাম? আসো কি? ইনফেকশন নিয়ে বা ফুডবর্ন ডিজিজ নিয়ে একজন প্রশ্ন করছিলাম গত ক্লাসে। জি ম্যাম। কে, শান্ত নাকি? তোমার নাম কি? আচ্ছা, মোহাম্মদ ইউসুফ। আচ্ছা, সেটা হচ্ছে আমি পরে জানছি যে নর্মালি ফুডবর্ন ডিজিজ যেগুলো আছে সেগুলো খাবার কনজিউম করার আধা ঘন্টা পর থেকে ম্যাক্সিমাম 24 আওয়ার্স এর মধ্যে তোমার রিয়েকশন শুরু হয়ে যায়। কিছু কিছু খাবার দেখা যাচ্ছে যে খাওয়ার সাথে সাথেই মানে একটু পরেই তোমার ডায়রিয়া বা পেট খারাপ হয়ে যায়, অনেক ভমিটিং হয় অনেকের। তো এটা একটা যে ফুডবর্ন ডিজিজের ক্ষেত্রে এই টাইম লিমিটটা মানে 30 মিনিটস থেকে 24 আওয়ার্স এর মধ্যে তোমার সিমটম দেখা শুরু হয়ে যাবেই। তবে কিছু ইনফেকশন আছে যেগুলো আবার 2 থেকে 4 দিন সময় নেয় তার সিমটমটা শো করার জন্য। সেটা হচ্ছে কিছু মানে এক্সেপশনাল বলা যায়, তবে ম্যাক্সিমাম গুলাই এই টাইমের মধ্যেই তাদের সিমটম শুরু হয়ে যায় বা মানুষ অসুস্থ হয়ে যায়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। আর যদি মনে হয় যে পরে পড়ার সময় মনে হচ্ছে তাহলেও আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাদের মনে হয় আর সব লেকচার মনে হয় দেওয়া হয় নাই, আর ফাইলগুলো অনেক বড়। তো আমি প্রথমে হচ্ছে যেটা দিছিলাম গুগল ড্রাইভের লিংক, সেখানে হচ্ছে আমি যাদের দুজনকে পাঠাইছিলাম শুধুমাত্র তাদেরকে করে দিছিলাম, অ্যাক্সেস দিছিলাম। পরে অবশ্য আমি এটা চেঞ্জ করে দিছি, সেটা মানে সবাই অ্যাক্সেস করতে পারবা। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি দিয়ে দিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের কি অন্যান্য ক্লাস শেষ হয়ে গেছে? ম্যাম শেষ হয় নাই, কিন্তু প্রায় শেষের মধ্যে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরও কি বলছে মানে সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাবে এরকম কিছু? অফিসিয়ালি তো কিছু বলে নাই, এমনিতেই স্যাররা বলছে যে সেকেন্ড সেমিস্টার খুব দ্রুতই শুরু হয়ে যাবে। 4-2 এ আর শুরু হয়ে গেছে, তো এই জন্য তোমাদের জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আনঅফিসিয়ালি একটা নিউজ পাইছি, সেটা হলো যে জানুয়ারিতেই হয়তো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে।
আচ্ছা তাহলে হচ্ছে আমার প্রশ্নটুকু আমার কাছ থেকে নিয়ে নিও, যেটুকু বাকি আছে আমার তো সবসময় মনেও থাকে না, তো একটু নক দিয়ে বললেই হবে যে ম্যাম এটা পাই না, আমি তোমাদেরকে মেইলে সেন্ড করে দেব। আর যেটা বললামই যে কোথাও কোনো সমস্যা হলে আমাকে নক দিও। শেষ করবো তাহলে? জি ম্যাডাম, শেষ করুন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।